সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের 50 দিন পূর্ণ করেছে। তবে বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতির কারণে বর্তমানে বহুমুখী সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি ও অর্থনৈতিক টানাপোড়েনের পাশাপাশি হামে শিশুদের মৃত্যু জনমনে উদ্বেগ বাড়িয়েছে। এর মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের বিরোধ রাজনীতিতে নতুন অস্থিরতা সৃষ্টি করেছে। এমনকি সংসদে হট্টগোল এখন রাজপথে গড়িয়েছে। প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সংকটের সমাধান কোথায়। আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সালাউদ্দিন আহমেদ রায়হান, রাজনৈতিক ও বিশ্লেষক, এবং আশরাফ কায়সার, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের সময় টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। হামা আতঙ্কে দেশ, আরও 11 শিশুর প্রাণহানি, ভর্তি 1250, উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, অন্তর্বর্তী সরকারের গাফিলতিকে দুষলেন উপদেষ্টা রিজভী। পাম্পে দীর্ঘ অপেক্ষায় হয়রান গ্রাহক, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক, সংসার খরচ মেটাতে হিমশিম রাইড শেয়ার চালকরা। দাম বাড়বে কিনা জ্বালানি আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নাকচ, কারাগারে পাঠালেন আদালত। জুলাই হত্যা চেষ্টা মামলার শুনানিতে আইনজীবীদের হট্টগোল। বিচার বিভাগের আলাদা সচিবালয় বাতিলের সংসদে বিল উত্থাপনের মধ্যে হাইকোর্টের রায় প্রকাশ। 3 মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ, দ্বৈত শাসন তুলে দিতে পর্যবেক্ষণ। এবং বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই দেশের ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রত্যয় তামিম ইকবালের। বললেন, অ্যাডহক কমিটির সদস্য হলেও করা যাবে নির্বাচন। আশরাফ ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে বাংলাদেশের বিএনপির, এই সরকারের 50 দিন পূর্ণ হয়েছে। এই 50 দিনে সরকারের আপনার কাছে মূল্যায়নটা কি? প্রথমত ইতিবাচক দিকগুলো আগে বলি। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান যে নজির স্থাপন করেছেন এবং ইনফর্মাল সম্পর্ক এবং চলাচল এবং তার পোশাক আশাক, আমাদের দেশে কোনো সরকার প্রধানকে আমরা এই অবস্থায় কখনো দেখিনি। তিনি নির্বাচনের পরপর বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন এবং তিনি 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। আপনি জানেন আগামী 14 তারিখ কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। এই যে নির্বাচনের প্রতিশ্রুতির সাথে সাযুজ্যপূর্ণ কাজগুলোকে গুরুত্বের সাথে নিয়েছেন। সচিবালয়ে সকাল 9টার আগে হাজির হচ্ছেন এবং কর্মচাঞ্চল্য ফিরে এসেছে পুরো সরকারি প্রশাসনে এবং মন্ত্রীরা অনেকটা হিমশিম খাচ্ছে তার সাথে দৌড়তে গিয়ে। এই চিত্রটি আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কেননা আমাদের অতীতের অভিজ্ঞতা হচ্ছে যে সরকার একটা জবাবদিহিহীন অবস্থায় চলে যায়, মানুষের থেকে তার শুধু দূরত্বই বাড়তে থাকে যতদিন না তিনি ক্ষমতা থেকে ছিটকে পড়েন। তো এই ভালো দিকগুলোর পাশাপাশি আমরা যে কয়েকটা অবজারভেশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে ধরেন আপনার সংস্কার বাস্তবায়ন এই সরকারের অন্যতম প্রধান প্রায়োরিটি হওয়া উচিত। সেই জায়গাটিতে আপনি ধরেন সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপির শপথ না নেওয়া একটি বড় হোঁচট খাওয়া আমি বলবো। আর দ্বিতীয়ত হচ্ছে 133টি অধ্যাদেশের সংবিধানের একটা কথা বলা হচ্ছে যে সংবিধানে এটা নেই বলে ওনারা শপথটা নেয়নি। দেখুন, সংবিধানের বিতর্ক, আমি প্রথমত বলি এটি একটি রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন, এটি আইনের বিতর্কের প্রশ্ন না। আইনের বিতর্ক নিয়ে আপনি অনেক দিন সংবিধানের কথা বলতে পারবেন, বিরোধী পক্ষ সংবিধান এর দিকে না গিয়ে অন্য কিছু বলতে পারবে। কিন্তু বিএনপির এই সরকার যেটি 17 বছর পরে ক্ষমতায় এসেছে, তাকে আমি একটি নতুন বিএনপি হিসাবে দেখি এবং পরিচ্ছন্ন একজন প্রধানমন্ত্রীর চলাচলের সুযোগ হিসাবে দেখি। সেই জায়গাটিতে বিএনপিকে আমার মনে হয় যে যুগান্তকারী কিছু করার একটি সুযোগও তৈরি হয়েছে। আমি যদি বিরোধী দলের দাবি দেওয়ার দৃষ্টিকোণ থেকে নাও দেখি, আপনার জনগণের প্রতি সে যে প্রতিশ্রুতি, সে 31 দফা নির্বাচনী ম্যানিফেস্টো, জুলাই সনদ, সব মিলিয়ে আপনাকে একটা নতুন ভাবমূর্তি তৈরি করার সুযোগ দিয়েছে। কিন্তু সময়, আপনি খেয়াল করবেন নির্বাচনটি ডিসাইসিভ রায় পেয়েছে বিএনপি। নির্বাচনের আগে পর্যন্ত আমরা কত ধরনের আশঙ্কা করছিলাম,
সেই জায়গাটিতে মানুষ 2/3 মেজরিটি দিয়ে দিয়েছে বিএনপিকে, এই জন্য যে আপনি যেন ভালো কাজগুলো করতে পারেন। কাজে আপনি এখন আইনের বিতর্কে যাবেন নাকি রাজনৈতিক সদিচ্ছা দিয়ে বলবেন, এবং আপনি যত পরিচ্ছন্ন সরকার চালাবেন তত কিন্তু আপনার ঝুঁকি কম। আপনি যত ট্রান্সপারেন্ট হবেন, যত জবাবদিহিমূলক হবেন, আপনি ধরেন এখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এখন যদি জুলাই সনদ আপনি বাস্তবায়ন না করতে পারেন, কিভাবে সেগুলো হবে? 70 অনুচ্ছেদ নিয়ে আপনাকে কথা বলতে হবে, আগামী তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে, এবং সাংবিধানিক যেই কমিশনগুলো রয়েছে তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রতিবার আমাদের হোঁচট খেতে হয়। সেই জায়গাটিকেও আপনার পরিষ্কার করতে হবে আমার মনে হয়। আর আপনি ভূমিকাতে বলছিলেন যে বৈশ্বিক যে পরিস্থিতি, ইরান যুদ্ধের কারণে, আমাদের এমনিতেই ইউক্রেন যুদ্ধ চলছে, এরকম একটি অর্থনৈতিক সংকটের মুখে অন্তর্বর্তী সরকারের 18 মাসের যে দায়িত্ব তারা পালন করেনি, সেগুলোর দায়ও তো বিএনপি সরকারের উপরে পড়েছে। এই যে আপনি হামের কথা বলছিলেন, স্বাস্থ্য খাতে অরাজকতার কথা বলছিলেন, সব মিলিয়ে সরকারের একটা দারুণ মানে দক্ষতার সরকার হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হতে হবে। সালাউদ্দিন আহমেদ রায়হান, আমি আপনার কাছে জানতে চাই যে এই যে সরকার শুরুতেই যে এক ধরনের সংকটের মধ্যে পড়ছে, এই সংকটের মোকাবেলা সরকার কি কি পদক্ষেপ নিয়েছে বলে আপনি মনে করেন যে যেটা জনগণ আশ্বস্ত হতে পারে? ধন্যবাদ, শুভেচ্ছা আমার সহ-আলোচককে। সংকটটা যেটা পড়ছে সে সংকটটা আসলে তো ওরা ইনহেরিটেড করেছে। সরকারের বয়স আজকে আপনি বললেন মাত্র 50 দিন, তাই না? মানে এই 50 দিন আসলে খুব বেশি সময় না কোনো একটা জিনিসকে অ্যাড্রেস করার জন্য। তারপরও আশরাফ কায়সার ভাই খুব মানে প্রাথমিকভাবে খুব এইভাবেই বলেছেন যে সরকারের যে কমিটমেন্টগুলো ছিল তাদের ইশতেহারে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদিতে, কৃষক কার্ড তো 14 তারিখে শুরু হবে, ফ্যামিলি কার্ড বিতরণ ইত্যাদি দিয়ে কিন্তু ওরা শুরু করেছে। কিন্তু যে ক্রাইসিসগুলো এসছে সামনে, সেই ক্রাইসিসগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার মানে তারা ইনহেরিট করেছে। যেমন ধরেন আপনার এখন যে তেলের ক্রাইসিসের কথা যেটা আসতেছে, ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে, তারপরে হামের যে টিকা, আগের সরকার প্রায় 1.5 বছর কিন্তু হামের টিকার কোনো ডিস্ট্রিবিউশন, হামের টিকা সেভাবে ক্যাম্পেইন করে নাই। এমনকি যারা টিকাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তাদের বেতনটা পর্যন্ত ঠিকমতো দেয় নাই। আর জুলাই সনদের যে বিষয়টা, এটা আসলে একটু বলা দরকার। সেটা হচ্ছে যে আমি এখানে একটু ভাইয়ের সাথে ডিফার করব। বিএনপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে সংসদে কিন্তু স্পেসিফিক্যালি বলতেছে যে আমরা স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব। জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি, এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে বুঝার, সেটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর করার পরে, দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হওয়ার পরে যে অনুষ্ঠানে সবাই ছিল এখানে, তারপরে পরবর্তীতে যে আপনার আদেশটা হলো, সেখানে অনেকগুলা মানে এবং যে গণভোটের যে প্রশ্নগুলো তৈরি করলো, সেখানেই কিন্তু আপনার বিপত্তিটা বাঁধলো। সেখানে কিন্তু কারোর সাথে কনসালটেশন না করে আলী রিয়াজ সাহেব নিজের মতো করে প্রশ্ন তৈরি করেছেন, নিজের মতো করে আপনার নোট অফ ডিসেন্টগুলো আপনার তুলে দিয়েছেন। বিএনপি বলেছে যে আমরা নোট অফ ডিসেন্ট সহ যেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করবো। এবং সেখানে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেন, 70 অনুচ্ছেদের কথা বলেন, এবং আপনার প্রধানমন্ত্রীর যে মেয়াদ 10 বছর, এটা গতদিন কিন্তু আপনার পার্লামেন্টে বলল, এটা কিন্তু বর্তমান পিএম নিজেই বলেছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদটা 10 বছর হোক, না হলে কিন্তু একটা স্বৈরতন্ত্র তৈরি হয়ে যায়। এটা গতকালকে কিন্তু সালাউদ্দিন সাহেব নিজেই বলেছেন। সুতরাং বিএনপির কিন্তু আন্তরিকতার অভাব নাই। এবং আপনি দেখবেন যে ঐকমত্য কমিশনার যে মিটিংগুলো হয়েছিল, 33টা দল অংশগ্রহণ করেছিল, সেখানে কিন্তু বিএনপি যেই জিনিসগুলো ওরা আপনার এক্সিকিউট করতে পারবে, আপনার অ্যাকর্ডিং টু তাদের মানে পূর্বে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতায় যেই জিনিসগুলো তারা এক্সিকিউট করতে পারবে, সেই জিনিসগুলোর জন্য কিন্তু তারা ফাইট করেছে। তারা কিন্তু সহজে রাজি হয়ে যায় না, জানে যে আমি এই জায়গায় গিয়ে আমি এতটুকু বাস্তবায়ন করতে পারবো। আপনি দেখবেন যে আসিফ নজরুল সাহেবের একটা গত যে উপদেষ্টা, আপনার আইন উপদেষ্টা একটা সাক্ষাৎকার বের হয়েছে, সেখানে বলা হয়, সেখানে ওনাকে এই কোশ্চেনটা করা হয়েছিল যে আপনি যে কোশ্চেনটা ভাইয়াকে করলেন যে আপনার বাস্তবায়ন আদেশটা নিয়ে তো বিরোধী দল বলছে যে বাস্তবায়ন হবে কি হবে না। উনি বলছে আসলে লক্ষ্যটা কি? আপনার লক্ষ্যটা যদি হয় যে আমরা এই পর্যন্ত যাব, আমি এই দিক দিয়ে যাব, ভাই এই দিক দিয়ে যাবে, রাইট, আমরা গন্তব্যে পৌঁছাবো, উদ্দেশ্যটা যদি হয় আমার সনদ বাস্তবায়ন, তাহলে আমাদের ইন্টেনশনটা ওইরকম
ভালো থাকতে হবে, পজিটিভ আউটকাম আসবে। আর ইন্টেনশনের মধ্যে যদি থাকে না, ওনারা মানে আমরা ডিস্টার্বিং একটা সিচুয়েশন সবসময় তৈরি করে থাকবো, তাহলে কিন্তু আপনার আউটকামটা ভালো আসবে না। তো সেই ক্ষেত্রে বিরোধী দল এখন কিন্তু এই যে বাস্তবায়নটা কীভাবে হবে, বাস্তবায়নের জন্য তো একটা বিশেষ কমিটি তৈরি করার জন্য প্রস্তাব করা হয়েছে বিরোধী দলকে। সেখানে যেখানে বিরোধী দলের লোকজন থাকবে, সরকারি দলের লোকজন থাকবে, এবং আপনার স্বতন্ত্র যারা আছে তারা থাকবে, এরা সবাই মিলে একটা কমিটি হবে। সেখানেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনার আলোচনা করে আপনার এক্সিকিউট করা হবে, আপনার নতুন সংশোধনী আনা হবে। আশরাফ ভাই, আমি একটু বলি, সেটা হচ্ছে যে দুইটা বিষয় নিয়ে মূলত কথা হচ্ছে। সেটা হচ্ছে মানবাধিকার কমিশন, দুইটা না তিনটা, দুদক কমিশন এবং গুম প্রতিরোধ অধ্যাদেশ। তো এইটার বিষয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করছে সরকার কেন পিছু হচ্ছে এটা নিয়ে, এবং অনেকেই এটা নিয়ে কথা বলছে। বাট আজকে চিফ প্রসিকিউটর বলেছে যে গুম অধ্যাদেশ করার কোনো প্রয়োজন ছিল না, ট্রাইব্যুনালের যে আইন আছে এর মাধ্যমেই গুমের বিচার করা যেত। তো আপনার কাছে কি মনে হয় যে সরকার কি আসলেই পিছু হচ্ছে, নাকি সরকার নতুন কোনোভাবে এটা করার চিন্তা ভাবনা করছে? দেখুন, তিনটি বিষয় আপনি বললেন, একটি হচ্ছে দুদকের ব্যাপারে, একটি হচ্ছে গুম কমিশন, আর একটি হচ্ছে যে মানবাধিকার এবং বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ গঠন। আপনি আজকে কোর্টের পূর্ণাঙ্গ রায় দেখেছেন, 3 মাসের মধ্যে তারা বাস্তবায়নের কথা বলেছে। যখন সংসদে বিতর্ক হচ্ছে যে তারা এটাকে অর্ডিন্যান্সকে আর আইনে পরিণত করবে না, আপনি জানেন ইতিমধ্যে সচিবালয় হয়ে গেছে, কর্মকর্তারা নিয়োগ পেয়েছেন। দেখেন, আপনি জনগণের মধ্যে সন্দেহের বিকাশ করবেন না। আপনি যদি এর চেয়ে ভালো কিছু করতে চান আগামীতে, আমরা তো সবাই আরও বেশি হ্যাপি হব, কিন্তু যতদূর আমরা এগিয়েছি আপনি সেইটাকে রেখে তারপরেও তো আইনের পরিমার্জন, পরিবর্তন এবং সংশোধন করতে পারেন। কিন্তু এটিকে আউটরাইট যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে সন্দেহটি দানা বাঁধে যে আপনি এই কমিটমেন্ট থেকে সরে গেলেন। এখন গুমের প্রতিকার এবং প্রতিরোধ, এটি বিএনপির জন্য সবচেয়ে স্পর্শকাতর বিষয়। বিএনপির যেই স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজেও তো 9 বছর দেশান্তরী ছিলেন, গুমের শিকার হয়েছিলেন। এই জায়গায় আপনি এইভাবে হাত দিতে যান কেন? আপনার ওখানে ইলিয়াস আলীর স্ত্রীও তো পার্লামেন্টে আছেন, যার স্বামীকে উনি এখনও বলতে পারেন না নিখোঁজ না নিহত কি হয়েছেন। কাজেই শেখ হাসিনার অপশাসনের একটা বড় দিক ছিল মানুষকে অন্তর্ধানের দিকে নিয়ে যাওয়া, নিখোঁজ করে ফেলা। এখন আমরা কিন্তু একটি পক্ষ রাষ্ট্র আন্তর্জাতিক স্বাক্ষরের ক্ষেত্রেও। কাজেই আপনি দেখুন, চিফ প্রসিকিউটর যেটি বলেছেন আমি তার সাথে একমত না, কেননা ট্রাইব্যুনালে অনেক কিছু আছে, কিন্তু সেটিকে আলাদা করে আপনার দেখতে অসুবিধাটা কোথায়? ধরেন গত সরকার 11টির মতো কমিশন করেছিল, তার মধ্যে আমার মতে সবচেয়ে ভালো কাজ করেছিল গুম কমিশন, কেননা কিভাবে মানুষকে হত্যা করা হতো তার ডিটেলটা আমরা দেখতে পেয়েছিলাম। এবং এই পার্লামেন্টে অনেক সদস্য আছেন যারা আয়নাঘরে ছিলেন, যারা নির্যাতনের শিকার হয়েছিলেন। কাজে এটি যদি আপনি অ্যাজ ইট ইজ আইনে পরিণত করতেন, রাজনৈতিক দল হিসাবে আমার ধারণা বিএনপি অনেক ইতিবাচক সমর্থন পেত। এইবার দুদকের ব্যাপারে বলি, আপনি জানেন যে দুর্নীতি হচ্ছে আমাদের এখানে মূল আলোচনা। সেটির নিয়োগ প্রক্রিয়া এবং আপনি কাদেরকে নিয়োগ দিবেন, আপনি কি দলীয় লোকদের নিয়োগ দিবেন নাকি আপনি একটি কমিটি করে তাদের মাধ্যমে নিয়োগ দিবেন, এটি মেনে নিতে আমার মনে হয় বিএনপির সমস্যা হওয়া উচিত না। আরেকটা জিনিস মনে রাখবেন, দুর্নীতির একটি বড় অংশ কিন্তু সরকার দলীয়। কাজে আপনার দলের লোকরা যদি চেয়ারম্যান হয়, কমিশনার হয়, আপনি নিজের বিচার কি করে করবেন? যেই কাণ্ডটি শেখ হাসিনা করেছেন, বিরোধী দলকে মানে বলা হচ্ছিল সরকার দলের লোককে সার্টিফিকেট দিতেন আর বিরোধী দলকে লোককে আক্রমণ করতেন। তারপরে মানবাধিকার কমিশন আর বিচার বিভাগ স্বাধীন হোক, এইটার পক্ষে তো বিএনপিরই প্রথম দাঁড়ানো উচিত। তাদের না এত অন্যায় হয়েছে, বিচারের নামে প্রহসন করা হয়েছে, বিনা বিচারে মানে আটক রাখা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। দেখুন, এই জিনিসগুলো আমি বলবো বিএনপির জন্য একটি সুবর্ণ সুযোগ, একটি নতুন বিএনপি হয়ে ওঠার, একটি দূরদর্শী বিএনপি হয়ে ওঠার। এই অপরচুনিটি বিএনপি যদি কাজে না লাগায়, আমার মনে হয় দলটির জন্য এটি আখেরে কোনো ভালো ফল বয়ে আনবে না। আচ্ছা, আপনি গতকাল না পরশুদিন একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, কিন্তু এখন বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে সবার আগে। আমি দিয়েছি, কেননা আমি এই অর্থে এই জন্যই বলেছি, এই 4-5টি পয়েন্ট ধরে আমি বলেছি। দেখুন, বিএনপির অনেকে বলছে তারা যাচাই বাছাই করবেন, তারা এর চেয়েও ভালো আইন করবেন। আমরা প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আশ্বস্ত হতে চাই না। আর রাজনীতিবিদরা যখন প্রতিশ্রুতি দেন তখন আরও সন্দেহ হয় অতীতের দিকে তাকালে। কাজে আপনি যতদূর এগিয়েছেন, দেখুন 18 মাসের সরকারটি কাজের কাজ কিছুই করেনি।
তাদের নিজস্ব মতলব ছিল, কেউ লাইসেন্স চেয়েছেন, কেউ চাকুরি চেয়েছেন, কেউ নেপোটিজম করেছেন, এই তো। কিন্তু তারা একটা জিনিস তো ভালো করেছিল, প্রথম সপ্তাহে ভারতের ব্যাপারে একটি অবস্থান নিয়েছিল, শেষ সপ্তাহে একটা নির্বাচন দিতে পেরেছিল। এই দুটি কাজ অন্তত চোখে পড়েছে। আর কিছু অর্ডিন্যান্স করেছিল যেগুলো কিন্তু 18 মাস না, জুলাই আগস্ট না, বাংলাদেশের দীর্ঘদিনের নাগরিকদের দাবি। এটি বিএনপি আওয়ামী লীগের সাথেও সম্পর্কিত না, এগুলো কিন্তু রাষ্ট্রের মেরামতের সাথে সম্পর্কিত অথবা জনগণের অধিকার আদায়ের সাথে সম্পর্কিত। আমি এই জন্য বলেছি যে দেখুন, বিএনপি সবার আগে বাংলাদেশ যখন বলেছে, আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি। আমাদের মনে হয়েছে যে আপনি এবারে বিএনপির ফলাফলের দিকে তাকান, কারা বিএনপিকে ভোট দিয়েছে, যারা বিএনপি করে না তারাও ভোট দিয়েছে, বিএনপিকে সমর্থন করে না তারাও ভোট দিয়েছে। তার মানে আপনি যে ওভারওয়েলমিং মেজরিটি পেয়েছেন, ডিসাইসিভ রায় পেয়েছেন, সেটি কি করার জন্য? সেটি যদি হয় ট্র্যাডিশনাল দলীয় রাজনীতি করার জন্য, আমি খুবই দুঃখিত যে এটি সত্যিকার রায় তাহলে হয়নি। কিন্তু সেটি যদি হয় গেম চেঞ্জিং কিছু করার জন্য, আমার মনে হয় বাংলাদেশ বিএনপিকে অনেক দিন মনে রাখবে। আমি এই জন্য বলেছি যে আমরা যদি মানবাধিকার, গুমের ব্যাপারে, স্বাধীন বিচার বিভাগের ব্যাপারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, এগুলোর ব্যাপারে যদি আমরা অর্ডিন্যান্সকে আইনে না নেই, যাচাই বাছাইয়ের নামে আমরা যদি সেটিকে সাইডে পার্ক করে রাখি, বিএনপির জন্য এটি পিছনের দিকে যাওয়া হবে। আরেকটি জিনিস মনে রাখবেন, এটি কিন্তু সরকারের সাথে সম্পর্কিত যতটা না, তার চেয়েও রাষ্ট্রের সাথে সম্পর্কিত। অতএব বাংলাদেশ রাষ্ট্র পশ্চাৎ দিকে যাবে যদি এই অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করা না হয়। দেখুন, আপনার বক্তব্য থাকতেই পারে, আপনি সেই বক্তব্য দিয়ে আইনে পরিণত করুন, আমরা তখন যুক্তিতর্ক দিয়ে উপস্থাপন করার চেষ্টা করব আগের চেয়ে ভালো হলো। আপনার মনে আছে কি না, যখন দুর্নীতি দমনের অর্ডিন্যান্সটি করা হয় তখন টিআইবি কিন্তু বলেছিল এটি গুড এনাফ না, কেননা সেখানেও তারা সন্তুষ্ট হয়নি। সেটিও যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে উপযুক্ত অর্ডিন্যান্স, উপযুক্ত আইনটি কোথায়? এখন আমি আপনাকে একটা কথা বলি, বিএনপির নিজেদের স্বার্থে, সুশাসনের স্বার্থে এবং দীর্ঘস্থায়ীভাবে জনগণের ভোটে ক্ষমতায় ফিরে ফিরে আসার স্বার্থেই এগুলোকে খুব সিরিয়াসলি দেখতে হবে। আপনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আপনি সংবিধানকে ঊর্ধ্বে তুলে ধরে অনেক কথা বলতে পারবেন, কিন্তু এটি রাজনৈতিক সদিচ্ছার প্রশ্ন। কেউ একজনকে আইনের কূটতর্কের বাইরে গিয়ে রাজনৈতিক সদিচ্ছার দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সালাউদ্দিন রায়হান, আশরাফ ভাই যেটা বললেন যে আপনারা, সরকার হয়তো আরও ভালো আইন করতে পারে, আরও নতুন করে চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু যেটা আছে সেটাকে সেইভাবে অন্যায় করে যেটা করছে সেটার জন্য ওনারা আশ্বস্ত হতে পারছে না। তো দেখুন, আমি বলি যে এই যে 133টা অধ্যাদেশ, তাই না, এই যে 133টা অধ্যাদেশের মধ্যে প্রথমে আসেন 98টার মধ্যে। এই 98টার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো আপনার মানে অধ্যাদেশ সরাসরি আইনে পরিণত হয়ে যাচ্ছে না। সাইবার সুরক্ষা আইন আছে, পরিবেশের আইনগুলো আছে, তারপরে আপনার জুলাই জাদুঘরের আইন আছে, জুলাই আপনার যোদ্ধাদের সুরক্ষার আইন আছে, তাদের ফান্ডের যে কল্যাণ ফান্ড তৈরি করার আইন আছে, এগুলা কিন্তু সরাসরি তৈরি হয়ে যাচ্ছে। এখন এটা একটা রাজনৈতিক সরকার, যেই জিনিসগুলো যেমন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন নিয়ে যে বিতর্কটা চলছে, সেটার কিন্তু একটা ব্যাখ্যা আপনার আইনমন্ত্রী গতদিন সংসদে দিয়েছেন, স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কেন ওনারা এই জিনিসটাকে আপনার নিজেরা একটু পর্যালোচনা করার চেষ্টা করতেছেন। কারণ হচ্ছে যে আইসিটি অ্যাক্টের কথাটা এখানে আসছিল, তাই রাইট? আইসিটি অ্যাক্ট 1973 ওইখানে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, সেখানেও একটা আপনার যে একটা গুমের এগেনস্টের শাস্তির যে ব্যবস্থা আছে, আর নতুন যে গুমের যে আপনার অধ্যাদেশ হয়েছে 2025 যে অর্ডিন্যান্সটা হয়েছে, সেখানে যে শাস্তির ব্যবস্থা আছে সেখানে একটা ফারাক আছে আপনার শাস্তির। এবং মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে গুমের যারা গুম হবে তাদের আপনার করার তদন্ত করার জন্য। এই যে তিনটা আইন, এই তিনটা আইনের মধ্যে আপনার এক ধরনের আপনার কিছু কিছু যে সমন্বয় আছে, কিছু কিছু যে সমন্বয়হীনতা আছে, মানে একটার সাথে একটা ডিফারেন্সিয়েশন করাটা কঠিন। এই জন্য বর্তমান সরকার কিন্তু আপনার বদ্ধপরিকর, বিশেষ করে গুম এবং মানবাধিকারের ব্যাপারে, কারণ তারা নিজেরাই তো 17 বছর এটা থেকে বঞ্চিত ছিল। এবং উনি নিজে স্পষ্ট বলেছে যে আমরা যেই গুমের যে নতুন যে আইনটা করবো, আইদার এই সেশনে, যদি এই সেশনে কোনো কারণে নাও হয় নেক্সট সেশনে অবশ্যই। এবং সেইখানে ব্যারিস্টার আরমান যখন এই প্রশ্নটা উত্থাপন করলেন সংসদে, ব্যারিস্টার আরমানকে বলেন যে আপনিও এটার মেম্বার থাকবেন, আপনারও এখানে অবজারভেশনগুলো দিবেন। আমরা এর চেয়ে যেই আইনটা আছে তার চেয়ে অনেক অনেক ভালো আইন করতে চাই গুমের।
এখন ভাইয়া যেটা বলছেন সেটা ঠিক আছে, বাংলাদেশের রাজনৈতিক কালচারে এটা হয়, ট্রাস্টের সমস্যা হয়। আমি প্রাক্তন উপদেষ্টার কথা বারবার বলতেছি, কারণ ওনার একটা ইলাবোরেট সাক্ষাৎকার, একটা এই সমস্ত সংস্কার প্রক্রিয়া নিয়ে একটা ইলাবোরেট সাক্ষাৎকার এসেছে পত্রিকায়। উনিও বলেছেন যে আসলে যে সংস্কার বিএনপি করবে না বা এই অধ্যাদেশগুলোকে আরও সুন্দরভাবে করবে না, এটা আসলে মানুষের একটা আস্থার অভাব থেকে চিন্তা করে। কিন্তু আপনার এইবারের যে সরকারের যে জেস্চার, তাদের যে আপনার কমিটমেন্ট টু দ্য পিপুল, তাতে কোনোভাবেই এই জিনিসগুলো আপনার ভায়োলেট তারা করবে না। এবং আপনারা অবশ্যই শিওর থাকেন যে আমি অন্তত আইনমন্ত্রীর প্রতি আস্থা রাখতে চাই যে গুমের যে অধ্যাদেশ যেটা ওরা বলতেছে যে 16টার মধ্যে গুম এবং মানবাধিকার দুইটা আছে, তার এই অধ্যাদেশ এইগুলোকে আপনার আরও সুন্দরভাবে এবং বিরোধী দল সহই আরও সুন্দরভাবে আরও যেটা মানুষের জন্য যেটা আপনার ফিজিবল হয় সেরকম একটা আইনই আপনার সামনের দিনে আসতে যাচ্ছে গুম এবং ইসের। আর হচ্ছে কি 4টা যেই রহিত বা রিপিল করা হয়েছে যে 4টা আইন, সেটার ব্যাপারেও আপনার বলা হচ্ছে যে আপনার বিশেষ করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিচারক নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তখনও একটা আপনার বিতর্ক চলতেছিল আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তার মধ্যেও কিন্তু অধ্যাদেশটা ওরা করেছিল আপনার তৎকালীন সরকার। তো এখানেও আপনার এই 4টা আইন রিপিল করেছে, এখানেও কিন্তু তারা বলেছে যে আমরা কিন্তু এটা নেক্সটে আমরা নতুন আইন নিয়ে আসবো। এখন আপনি হয়তো বলতে পারেন যে এটা তাহলে রহিত করলো না কোনো আইনটা আনার পরে, তারপরে আবার এটাকে আপনার পরিশুদ্ধ করা যেত, রাইট? কিন্তু সরকার মনে করতেছে যে এখন তো টাইম কম, 10 এপ্রিল পর্যন্ত এগুলো টাইম আছে। এই টাইমের মধ্যে 12 এপ্রিল বা 10 এপ্রিল 9 এপ্রিলের মধ্যে মনে হয় এগুলো আপনার পর্যালোচনা করতে হবে। এত অল্প সময়ে এই সাংবিধানিক এত কঠিন বিষয়গুলা আপনার যাচাই বাছাই করা আপনার যাবে না, সঠিকভাবে যাবে না। এই জন্য ওরা চাচ্ছে যে নেক্সট যে সেশনটা আসবে সেই সেশনে আপনার এটা ইলাবোরেটলি আলোচনা করে, বিরোধী দল সহ ইলাবোরেটলি আলোচনা করে আরও ফিজিবল একটা আপনার আইন নিয়ে আসা, এবং যেটা মানুষের জন্য সহায়ক হবে। আর প্রত্যেকটা আইনি 133টার মধ্যে একটা আইনও আপনার বাদ যাবে না, প্রত্যেকটা আইনই আপনার হবে, প্রত্যেকটা আইনই হবে। হয়তো 98টার পরে যেই আপনার যে 16টা আইন জাস্ট হয়েছে 20টা, 16 আর 4টা 20টা, এই 20টা আইন হয়তো নতুন আকারে আসবে আর কি। আশরাফ ভাই, আজকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম বলেছেন 1971, 1990, 2024 3টি আন্দোলনের ট্রফি বিএনপির ঘরে। এর মধ্যে 2024 সালে জুলাই আন্দোলনের ট্রফি লন্ডনে গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছিল। বিষয়টা কি আপনি একটু ব্যাখ্যা করবেন? এটা কি কিভাবে ট্রফি এটা? আমি ওনার বক্তব্যটি শুনেছি এবং এটি ঠিক সিরিয়াস আলোচনার দাবি রাখে না, কেননা উনি যেভাবে সরলীকরণ করেছেন, 1971 সালে বিএনপি কোথায়, বিএনপির জন্ম কত সালে? উনি হয়তো পরবর্তী আফটার পাইছে যে বিএনপি এটার বেনিফিশিয়ারি হয়েছে, এরকম কিছু না। বিএনপি একটা কথা প্রায় বলে যে বিএনপির ভেতরে মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি। এটা তো সত্যি, এটি কিন্তু সত্যি কথা। এবং যেহেতু মুক্তিযুদ্ধকে দলীয়করণ করা হয়েছে এবং আওয়ামী লীগ শেষের দিকে এসে এক ব্যক্তির মুক্তিযুদ্ধ হিসাবে এটাকে উপস্থাপন করেছে, ওই তাজউদ্দিন আহমেদের সরকারও নাই, ওসমানীও নাই, কেউ নাই। কাজেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটি দলীয় ব্যবসার উপাদান হিসাবে দাঁড় করিয়েছে। বিএনপি তার জন্মের শুরু থেকে আজ অবধি আমার ধারণা মুক্তিযোদ্ধার সংখ্যা এই দলে অনেক বেশি। সেই অর্থে উনি হয়তো বলতে পারেন 71-এ তাদের অবদান ছিল, 90-তে স্বাভাবিকভাবেই বিএনপির অবদান ছিল। এবং আপনি 91 সালের নির্বাচনের রেজাল্ট দেখলে সেটি আমরা হাতে নাতে টের পেয়েছি। কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ওই নির্বাচনে ভালো করেনি, কেন অবিশ্বাস্যভাবে বেগম খালেদা জিয়া এবং বিএনপি ভালো করেছে, তার প্রমাণ 24 সাল নিয়ে বিএনপির একটা সংকট চলছে। সংকটটি কি? 17 বছর বা 16 বছর বিএনপি আন্দোলন করেছে এবং ঈদের পরে সেই আন্দোলনের কৌতুকটি আপনার মনে আছে, এবং বিএনপি কোথাও জায়গা পাচ্ছিল না। আসলে কারণটা হচ্ছে এটি তো একটি রাজনৈতিক সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না। শেখ হাসিনা তো সরকারের, রাষ্ট্রের সবগুলো উপাদানকে সাথে নিয়ে ক্ষমতায় জেঁকে বসেছিলেন। কাজেই বিএনপি বা আরেকটি রাজনৈতিক দলের পক্ষে আন্দোলন দাঁড় করানো বা দানা বাঁধানো কিন্তু অত সহজ ছিল না। কাজেই অভ্যুত্থানটি ঘটে গেছে এবং অচেনা তরুণরা ডাক দিয়েছে এবং তার পাশে মানুষ দাঁড়িয়েছে। রাস্তায় সাধারণ মানুষ বিএনপির ডাকে সেই অর্থে 16 বছরও আসেনি। আমি কিন্তু প্রায়ই মনোযোগের সাথে বিএনপির জনসভাগুলোতে যেতাম। 28 অক্টোবরও আমি গিয়েছিলাম। সেই প্রায় 2-3 লক্ষ লোককে বিএনপি নেতৃত্ব কী নির্দেশনা দিয়েছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে, এবং কি করে এই পুলিশের হারুন পুরো ঘটনাকে সরকারের পক্ষে নিয়ে নিলেন। আচ্ছা, এখন ট্রফি ভাগাভাগির সময় না।
এখন উনি শাহ আলম সাহেব হয়তো ভেবেছেন যে এখন শ্রেষ্ঠ সময় কৃতিত্ব বুঝে নেওয়ার। আমি কিন্তু মনে করি এখনও অনেক নাজুক সময়। এখনও আপনার মাত্র 1.5 বছর হয়েছে ফ্যাসিস্ট অন্য রাষ্ট্রে গিয়ে বসে আছে। তাদের দোসররা কালচারাল ফ্রন্টে এবং অন্যান্য ফ্রন্টে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে ফিরে আসছে। আপনি জানেন যে তাদের শিকড় অনেক জায়গায় প্রথিত। কাজেই এখন ট্রফি ভাগের সময় না, নিজস্ব কৃতিত্ব জাহির করার সময় না। আর 24 কিন্তু আমাদের সবার চোখের সামনে ঘটেছে, অডিও রয়েছে, স্টিল ছবি রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে। এইখানে যারাই কৃতিত্বের জন্য বাড়াবাড়ি করবে তারাই কিন্তু আসলে বেকায়দায় পড়তে যাচ্ছে। আমার ধারণা এই ধরনের কৃতিত্ব নিয়ে আলাপ করা ওই 1400 শহীদের প্রতি অন্যায় করা হবে, 27,000 পঙ্গু মানুষের প্রতি অন্যায় করা হবে। বিএনপি কি করেছে ইতিহাস দেখেছে, ঐতিহাসিকভাবে তার অবস্থান নির্ধারিত হয়ে আছে। সালাউদ্দিন আহমেদ রায়হান, আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে পারি। সেটা হচ্ছে যে এই জ্বালানি তেল নিয়ে একটা দারুণ একটা সমস্যার মধ্যে আছি। আমাদের এটা প্রতিদিনের একটা সমস্যা, এবং আমরা দেখি পেট্রোল পাম্পগুলোতে কীভাবে দীর্ঘ লাইন এবং ঘন্টার পর ঘন্টা, তারপর অনেকে তেল পাচ্ছে না। কিন্তু সরকার বারবার বলছে যে যথেষ্ট মজুদ আছে। তাহলে সেই তেলটা কোথায়? মজুদ আছে। প্রথম সংকটটা তো বৈশ্বিক, আর আমরা তেল পাচ্ছি না। যে প্রবলেমটা যেটা হচ্ছে যে তেলের পেট্রোল পাম্পগুলো যারা চালায় সেখানে যারা আছে অনেকেই কিন্তু এই চৌর্যবৃত্তির সাথে জড়িত। তেল কিন্তু চুরি কিন্তু হচ্ছে। সরকার তো ট্যাগ অফিসার নামে একটা অফিসার নিয়োগ করেছে তদারকির জন্য নিয়োগ করেছে, কিন্তু হয়তো কার্যকরী হচ্ছে না সেটা। আপনারা জানেন যে গত পরশুদিন 4 লাখ লিটার তেল জব্দ করা হয়েছে। এখন আমাদের আমরা কিছুদিন আগে আমি একটা দেশে দেখলাম যে সেখানেও আপনার স্বাভাবিকভাবেই এশিয়ান কান্ট্রি সবাই তো এটা সাফার করতেছে। আপনার মালয়েশিয়াতে দেখলাম, সেটা হচ্ছে যে আপনার এরকম কিন্তু লাইন, তেলের লাইন, এবং সেখানেও কিন্তু পেট্রোল প্রাইস হাইক মানে বাড়ানো হয়েছে। আমাদের দেশে এখন পর্যন্ত বাড়ানো হয় নাই, হয়তো জানি না, সামনে হয়তো বাড়ানো হতে পারে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে মানুষের তো মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই। আপনি দেখবেন যে রোজার মাস আসলে কিন্তু আপনার এই যে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। প্রতিটা পেট্রোল পাম্পে একজন দেখবেন তেল নিয়েছে হয়তো 20 লিটার, আপনার আবার ঘুরে এসে আবার কোনোভাবে তার কোনো একটা পরিচিতর মাধ্যমে আবার আরও 20 লিটার বা 10 লিটার নিচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে, এবং এটা সত্য, হিউজ লাইন। আমাদের নিজস্ব যারা পরিচিত আছে বা আমাদেরও দেখছি যে আপনার 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টায় আমাদের তেল নিতে হচ্ছে, সাফার করতে হচ্ছে। অনেক হয়তো সাফার করতেছে না। এখানে আমার মনে হয় যে অপচয়টা রোধ করতে হবে। অপচয় মানে চৌর্যবৃত্তির অপচয়, যে চৌর্যবৃত্তির অপচয়টাই মেইন। আর হচ্ছে সরকারের কিন্তু তেলের মোটামুটি আপনার প্রতিদিনের যে আপনার চাহিদা সেটা তারা পূরণ করছে। কিছুদিন আগে বা প্রায় 3-4 দিন আগে বিদ্যুৎ মন্ত্রী সংসদে আপনার বলতেছিলেন যে আমরা যেভাবে তেলের পাম্পগুলোতে প্রতিনিয়ত তেল দিয়ে থাকি ঠিক সেই ফ্লোতেই আমরা তেল দিচ্ছি, কিন্তু সেই তেলগুলো আগে 1 থেকে 1.5 দিন মোটামুটি অকটেন বা পেট্রোল বা ডিজেল যেগুলো দিতাম আমরা 1 থেকে 1.5 দিন চলতো। কিন্তু এখন যেটা হয় যে 2 থেকে 3 ঘন্টায় শেষ হয়ে যায় তেলগুলা, যার ফলে রিফিল করতে এই যে রেশনিংটা যে আপনি এতটুকু নিতে পারবেন বা ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। আর এই ক্রাইসিসটাকে মিট আপ করার জন্যই তো আপনার প্রত্যেক দেশে দেশে, যেমন আমাদের চেয়েও তো অন্যান্য অনেক দেশের অবস্থা অনেক খারাপ। আপনি ফিলিপিন্সের অবস্থা যদি চিন্তা করেন, মানে তাদের মেজর ড্রপ করেছে, কিন্তু একদম অবস্থা খারাপ, খুবই খারাপ, এবং আশেপাশের দেশগুলোও সেই তুলনায় আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু আপনার আমি মনে করি আমার যে মিসইউজটা হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় এবং বিভিন্ন ইভেনকি উপজেলা লেভেলেও যে খবরগুলো আসতেছে প্রতিদিনই, আপনার তেল চুরির যে ঘটনা ঘটতেছে, আপনার বিভিন্ন ফরম্যাটে মোটর সাইকেলে করে তেল চুরি করে নিয়ে যাচ্ছে, আপনার ডিজেলের ইএনএ তেল চুরি করে নিয়ে যাচ্ছে। এই জিনিসগুলো বন্ধ করা উচিত। এখানে তদারকিটা বাড়ানো উচিত খুব ব্যাপক হারে, এবং এখানে এমনভাবেই তদারকি করে বড় ধরনের শাস্তি দেওয়া উচিত। কারণ আপনি আইন থাকবে, আইনের যদি সঠিক প্রয়োগ না থাকে, যেটা ভাইয়া আমরা নিজেরাও দেখি যে আমরা যে এখানে একটু অপ্রসঙ্গভাবে বলবো, যেমন ট্রাফিক যে আমরা মেনটেন করতে পারি না কেন, যে অন্যান্য দেশে যেটা হয় যে আইন আছে, আইনের প্রয়োগও আছে। আপনি রেড লাইট ক্রস করলে আপনাকে জরিমানা দেওয়া হবে। আমাদের দেশে কি মনে করেন এই প্রসেস আছে? আইন নাই। একবার ওপেন সিগারেট খেলে আপনার একটা জরিমানার ব্যবস্থা করা হলো, কিন্তু সেটা তো আর থাকে নাই। তো এরকম আইনের প্রয়োগ থাকতে হবে। এবং এই যে এখন মূল আমার মনে হয় যে চৌর্যবৃত্তি, আর সরকার তো আপনার মানে এই যে আপনার আমাদের যে তেল সরবরাহ যেটা বিভিন্ন দেশের সাথে শুধুমাত্র একটা ক্ষেত্র থেকে না, বিভিন্ন সোর্সে তারা কিন্তু এখন চেষ্টা করতেছে। তেলের কথা বলেন, এলএনজি দিয়ে আমাদের যেই বিদ্যুৎ প্ল্যান্টগুলো আপনার গ্যাসের মাধ্যমে চলে সেগুলোকে ঠিকমতো মোবিলাইজ করা। আমার মনে হয় এই জায়গাটাতে সরকার সফল, কিন্তু তারা চৌর্যবৃত্তি রুখতে তারা আপনার ব্যর্থ হচ্ছে। আশরাফ ভাই, চৌর্যবৃত্তি রোধ করতে ব্যর্থ হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সাথে যে
হামের যে সংক্রামক শুরু হয়েছে, সরকার বিগত দুটি সরকারকে মানে অন্তর্বর্তী সরকার, তার আগে হাসিনার ফ্যাসিস্ট সরকারকে দায়ী করছে, কিন্তু আমরা দেখছি যে এর পাশাপাশি প্রতিদিনই 10-12 জন করে শিশু মারা যাচ্ছে। তো এই যে ক্রাইসিসগুলোকে সরকার কি আপনার কাছে মনে হয় যে ঠিকভাবে ডিল করতে পারছে? প্রথমে জ্বালানির কথা বলি। প্রথমে সরকারকে সাধুবাদ জানাই, 57টা দেশে জ্বালানির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, বাংলাদেশে এখনও বাড়েনি। IMF-এর রক্তচক্ষু, প্রতিদিন 200 কোটি টাকার ভর্তুকি, সব মিলিয়ে সরকার অন্তত জনগণকে এই স্বস্তিটা দিয়েছে, দাম বাড়েনি। এতে আরেকটা উপকার হয়েছে, যারা মজুতদার তারা কিন্তু বসে আছে বিভিন্ন জায়গায় মজুত করে, আপনি যেদিন দাম বাড়াবেন সেদিন তারা ওই তেল বিক্রি করবে। কাজেই সরকারকে এই দুটির মধ্যে একটি ব্যালেন্স করতে হবে। আরেকটি হচ্ছে অনিয়ম করে বা মজুত করে কারা, কোনো না কোনোভাবে সরকারের সাথে সম্পর্কিত। এটি আমাদের একেবারে লেখা, বা সে ক্ষমতার সাথে সম্পর্কিত। কাজে আপনাকে দেখুন, আপনি যখন সরকার, আপনাকে মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই আপনার প্রধানতম কাজ, সেটি সরকার করতে ব্যর্থ হয়েছেন। সমানে মজুদ হচ্ছে, তারা স্টক করে ফেলেছে। সরকার কিন্তু তেল আমদানির ক্ষেত্রে ভালো কাজ করছে, কিন্তু দেশের ভেতরে মজুতদারদের ব্যাপারে আমার মনে হয় এখনও অনেক উদ্ধার হচ্ছে, কিন্তু পর্যাপ্ত না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সরকার দাম বাড়বে না এই কথা বলাতে কিন্তু অনেকে একটু পিছপা হয়েছেন। আরেকটা, মানুষ সরকারের কিছু সিদ্ধান্তহীনতার কারণে সংকটটি আরও গভীর হয়েছে। প্রথম দিক থেকে তারা বলেছে রেশনিং করবে, ফলে মানুষ আতঙ্কিত হয়েছে। সে ঘুরে ঘুরে ট্যাঙ্কি ভরে তেল নিয়েছে, তারপর ড্রাম ভরে তেল নিয়েছে। ওই রেশনিংটি তখন দরকার ছিল না। আপনার যদি মজুদ থাকে, আপনি কেন রেশনিংয়ের কথা বলবেন? কাজে এটি আমার মনে হয় সরকারটি নতুন, তাদের অনেকেই সরকারি কর্মকাণ্ডে নতুন, অভিজ্ঞতার অভাব রয়েছে। আর জ্বালানি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেটেড সেক্টর, এখানে আপনি ঠিক দেশীয় কায়দায় কথা বললে কিন্তু হবে না। সরকারের এখনও সুযোগ রয়েছে, এই মাসে কোনো তেলের দাম বাড়বে না বলেছে। এখন আপনার মজুতদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে কেউ মজুতদারির দিকে এক পা না আগাতে পারে। এছাড়া আপনি এনার্জি সংকট সমাধান করতে পারবেন না। দেখুন, আপনি হামের কথা বলেছেন, এবং যেভাবে আমরা অন্তর্বর্তী সরকার এবং তার আগের আওয়ামী লীগ সরকার তো বটেই, আওয়ামী লীগের দুর্নীতির জ্বালানির পরে যদি দ্বিতীয় খাত হয়ে থাকে সেটা ছিল স্বাস্থ্য। কেননা আপনি কোভিডের মতো একটি লুটপাট আওয়ামী লীগ করেছে। কত দামে টিকা কিনেছে, কয়জনকে দিয়েছে, কত বাকি আছে, কিচ্ছু ট্রান্সপারেন্ট না। টিআইবির রিপোর্টটি আমি খুব মনোযোগের সাথে পড়েছি, এবং এটির মতো চুরি পৃথিবীর খুব কম দেশে হয়েছে কোভিডকে উপলক্ষ করে। কিন্তু তারা এই যে বাচ্চাদের হামের টিকা, এবং অন্তর্বর্তী সরকার, আপনি জানেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা সবচেয়ে নিন্দিত নূরজাহান বেগম। উনি কী যোগ্যতায় উপদেষ্টা হয়েছিলেন এই রহস্য আমরা একটি শ্বেতপত্র প্রকাশ করা ছাড়া পাবো বলে জানি না। কাজেই দেখুন, আমি আর অন্তর্বর্তী সরকারের ব্যাপারে বেশি বলতে চাই না। আমাদের জুলাইয়ের যে আশা আকাঙ্ক্ষা, সেটিকে মুখ থুবড়ে ফেলতে অন্তর্বর্তী সরকার যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। আচ্ছা, আজকে আমি একটু অ্যাড করি। আজকে বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যেসব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেগুলো তদন্ত করবে এই সরকার। আমি জাহেদের সেই বক্তব্যটি দেখেছি, এবং আমার মনে হয় এটি তড়িৎ গতিতে করা দরকার। কেননা আমাদের অনেক ইস্যু সামনে চলে আসে, এবং অন্তর্বর্তী সরকারের যেহেতু তারা সুশীলদের লোক ছিলেন, তাদের আগবাড়িয়েও দেখুন তারাও কিন্তু আয় ব্যয়ের হিসাব শুরুতে দেয়নি, যে কথা বলেছিল। আমার মনে হয় 18 মাসের একটি তদন্ত হওয়া দরকার, শ্বেতপত্র হওয়া দরকার। তবে এসব বলার মানে কিন্তু এই না, দেখুন আমাদের সমাজে অন্যের উপর দায় চাপাতে পারলে আমাদের সবচেয়ে ভালো লাগে। আপনার 50 দিনের সরকার হয়ে গেছে, এখন আর আপনি এটিকে নতুন সরকার, মন্ত্রীরা অভিজ্ঞ না, আগে কাজ করতেন না, এটি যত আপনি বলবেন তত আমলারা আপনার ঘাড়ে চেপে বসবে, এবং তার মতলব কিন্তু ভিন্ন। সে কিন্তু রাজনৈতিক সদিচ্ছা পূরণ হোক এটি চায় না, তার একটা কোটারি স্বার্থ আছে। সেই জায়গাটিতে যেন বিএনপি সরকার পা না দেয়, আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রীকেও ওই জায়গাটিকে নজর রাখতে হবে। যেমন উনি বলেছেন যে আগামী বছর থেকে দুর্নীতি কমবে, এই বছরের তো আরও 9 মাস আছে, তো কি সমস্যা? উনি বোধহয় বাংলা মিন করেনি, উনি ইংরেজি মিন করেছে। বাংলা মিন করলে খুব খুশি হবে 1 মাস বা 1 সপ্তাহ। কিন্তু দেখুন, এইভাবে বলে এগুলো রেটোরিক্স হয়ে যায়। কাজের কাজ কিন্তু আপনাকে ঘোষণা দিয়ে করতে হয় না,
কাজের কাজ করে ফেলতে হয়। স্বাস্থ্য খাতে সবচেয়ে জবাবদিহিহীনতা, আপনার ডাক্তারদের উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, তাদের সার্ভিস চার্জের উপরে আপনার কোনো কন্ট্রোল নাই, ওষুধের দামের উপরে আমাদের কোনো কন্ট্রোল নাই, তার গুণগত মান নিয়ে নাই। এই রাষ্ট্রের একজন মানুষ তার 26% আয় ব্যয় করে স্বাস্থ্য খাতে। কাজেই আপনি ইম্যাজিন করেন সেক্টরটি কত বড়, কিন্তু সেখানে আমরা দেখতে চাই যে অভিজ্ঞ, দূরদর্শী, সৎ একজন ব্যক্তি যেন এই খাতটাকে ঢেলে সাজাতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আশরাফ ভাই, সরকার তো বসার আগেই সংকটগুলো চলে আসছে, তারা তো একটু ঠিকমতো প্রিপারেশন নেওয়ার সুযোগ পাচ্ছে দেখুন, না। সংকট কিন্তু আগামীতে আরও আসবে। আপনাকে বলে কয়ে সংকট আসবে না, কিন্তু আপনি যেই মুহূর্তে সরকার, সেই মুহূর্তে আপনাকে মনে রাখতে হবে এর দায় এবং দায়িত্ব দুটোই আপনার ঘাড়ে পড়বে। দেখুন, আমরা বিজয়কে উদযাপন করি, আমার তো ভাবতেই মানে খুব ভালো লাগে যে বিএনপি 200-র উপরে আসনে বিজয়ী হয়েছে। আপনি ইম্যাজিন করেন মানুষের কি পরিমাণ কনফিডেন্স আপনার উপরে এসছে। এখন আপনি ডেলিভার করবেন, আপনি প্রধানমন্ত্রী তো চেষ্টা করছে, উনি তো অজুহাত দেখাবেন না। উনি 16 ঘন্টার উপরে কাজ করছেন। না, উনি যে কাজ করছে সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ওনার সাথে ওনার ক্যাবিনেটের দূরত্ব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ক্যাবিনেটের বাইরে অন্যদের বাগাড়ম্বর সেটিও আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেখুন, এর ভেতরে একটা সমন্বয় করতে হবে। আমরা একটা এককাট্টা বিএনপি শাসন দেখতে চাই, এবং তারেক রহমানের যে উদারনৈতিক মানে ভবিষ্যৎমুখী আচরণ, সেটি কার্যকরভাবে দেশ শাসনে কাজে লাগুক, এটি আমি সত্যিই চাই। সালাউদ্দিন রায়হান, আমরা আবার একটু অন্য প্রসঙ্গে যাই, ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের আজকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফর গেলেন, এবং সেখানে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিনা আমরা জানি না, এবং ব্রিফিংও হবে কিনা জানি না, কিন্তু তারপরে আমরা আশাবাদী যে সম্পর্কে যে দূরত্ব ছিল ইন্টারিম গভর্নমেন্টের সাথে বাংলাদেশের জনগণের এবং সরকারের, সেটার একটা বরফ গলবে। আপনার কাছে কি মনে হয় যে না, অবশ্যই অবশ্যই সেটা তো হবেই। কারণ হচ্ছে যে আমরা তো একটা এখন যে সরকার চলছে সেটা রাজনৈতিক সরকার, তার তো ভারত আমাদের নিকটতম এক প্রতিবেশী, নির্বাচিত রাজনৈতিক সরকার, এবং ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। তাকে কোনোভাবে আপনার ইগনোর করা যাবে না। আমাদের সার্বভৌম এবং আমাদের সমতার ভিত্তিতে যে সম্পর্কগুলো দরকার সেটা কিন্তু, এবং বিএনপি সরকার এই ব্যাপারে খুবই মানে প্রথম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে এবং বেগম খালেদা জিয়ার সময় এই নীতিটা সবসময় বজায় রেখেছে যে আমাদের সমতার ভিত্তিতে একটা সম্পর্ক রাখা। তো সেই ক্ষেত্রে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সাথে রাখবে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হওয়ার কথা আছে, তো ওখান থেকেও একটা পজিটিভ আউটকাম আসবে। আপনি জানেন যে গতকাল কি মনে হয় যে আপনার এইচপি মানে প্রধানমন্ত্রীর সাথে আপনার ভারতের যে আপনার এখানকার যে রাষ্ট্রদূত প্রণয় ভার্মা দেখা করেছেন, এবং উনি আজকে যাচ্ছেন। তো আমার মনে হয় যে এখান থেকে ভালো আউটকাম আসবে, কারণ ভারতকে যেমন আমাদের প্রয়োজন, আমাদেরকেও ভারতকে প্রয়োজন। আমাদের নিকটতম প্রতিবেশী, নদীর আমাদের অনেকগুলা আনরিজলভড ইস্যুস তাদের সাথে আছে, ন্যায্য হিস্যার ব্যাপারে, সেগুলো নিয়ে আমার মনে হয় সামনের দিনে আলোচনা হবে, এবং আমাদের আমদানি রপ্তানির ব্যাপারে একটা আলোচনা হবে, এবং আমাদের যে বর্ডারগুলোতে বর্ডার কিলিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। এবং এগুলোর মাধ্যমে বর্তমান সরকার, অন্যান্য যে কোনো সরকার, আওয়ামী লীগ সরকার তো একটা ব্লান্ডার করে দিয়ে গেছে, ওরা তো একটা মানে পোষা পাখির মতো ছিল, আর এর আগের সরকার তো খুবই ব্রুটাল ছিল, মানে আমি কোনোভাবেই কথা বলবো না সেরকম ছিল। বাট বিএনপি সবসময়, আপনি জানেন, একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারা সবসময় মধ্যপন্থায় বিশ্বাস করে এবং নিজের সার্বভৌমত্বে সবসময় বিশ্বাস করে। নিজেরটা ঠিক রেখে যতটুকু সম্পর্ক আমার ভালো করা দরকার সেটা করবে। আর এটা হলো ভারতের ক্ষেত্রে। আমি ওখানে একটু অ্যাড করতে চাই হামের ব্যাপারে, যে হামের জিনিসটা কিন্তু, হামের ব্যাপারটাও কিন্তু ওই যে দেখেন, ওরা আপনার যেহেতু আপনার আগে থেকে টিকা দেওয়া হয় না, এটা এসে পড়েছে। আর অন্তর্বর্তী সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা, উনি সামহাও আপনার পিএম প্রধান উপদেষ্টার সাথে জড়িত ছিল কোনো একটা প্রতিষ্ঠানে, গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত ছিল, সেখান থেকে ওনাকে কেউ পায়ও নাই। ইভেন আপনি জানবেন, আমার আম্মা ক্যান্সারের রোগী ছিলেন, আমি জানি ক্যান্সারের রোগীরা কত কষ্ট করে। এই যে আমাদের একটা মাত্র ক্যান্সার ইনস্টিটিউট আছে, সেই ক্যান্সার ইনস্টিটিউটের সবগুলো মেশিন নষ্ট ছিল একসময়। বণিক বার্তা আপনি খবর দেখতে পারেন, 3-4 মানে নির্বাচনের আগে, তাদের কোনো খেয়ালই নেই যে ক্যান্সারের মেশিনগুলো নষ্ট, রুগীরা আপনার রেডিওথেরাপি দিতে পারছে না, ভুগছে বিভিন্নভাবে। তো বর্তমান সরকার যে পিপিপি আন্ডারে যেটা পাবলিক আপনার প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যেটা স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য যে পদক্ষেপ নিবে, আমার মনে হয় এই আপনারা দেখবেন যে তারেক রহমান সাহেবের যে পিএম যে বক্তৃতা, সেখানেও কিন্তু উনি এই উদাহরণটা এনেছেন যে কারো যদি কিউ থাকে বড়,
সেখানে সেই জন্য একই মানে মানে অল্প টাকায় সে যেন সাপোজ আমাদের যে প্রাইভেট হসপিটালগুলো আছে সেখানে সেই মানে ইমিডিয়েট ট্রিটমেন্টটা পায়। যারা ভালনারেবল রুগী, ক্যান্সার, কিডনি ডিজিজ, যার ডায়ালিসিসের প্রয়োজন, এই ধরনের যারা ভালনারেবল রুগী তারা যেন পায়, তারা আপনার সেই ব্যবস্থাটা করবে। এবং সেটা অবশ্যই স্বাস্থ্য খাতকে, ভাইয়া যেটা বলো, স্বাস্থ্য খাতকে অবশ্যই আমাদের খুব ঢেলে সাজানো জরুরি। স্বাস্থ্য খাতে বরাদ্দও কিন্তু খুব কম থাকে আপনার, সেটা খুব ঢেলে সাজানো উচিত। এবং আমি মনে করি যে যেটা আপনি প্রশ্ন করেছিলেন মূলত, আমার মনে হয় যে ভারতের সাথে আমাদের সমতা ভিত্তিক সম্পর্কটা এইবার স্ট্রেংথেনিং হবে অনেক। আশরাফ ভাই, আপনার কাছে কি মনে হয় যে ভারত কি আসলে, আমার কাছে মনে হয় প্রণব বর্মা গত এক মাসে কয়েকবারই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং আমরা দেখছি গত মাসে দেখছিলাম যে সীমান্তে হত্যা জিরোতে নেমে এসেছিল। তো এতে কি ভারতের এক ধরনের আন্তরিকতা মনে হয় কিনা, যে ভারত চায় যে বাংলাদেশের সাথে সম্পর্কটা আবার একটু? আমি বলবো যে দু দেশের সরকারেরই নতুন উপলব্ধি হয়েছে। ভারতের উপলব্ধি তো বটেই হয়েছে যে বাংলাদেশের ব্যাপারে তাদের কি গুরুতর ভুল পলিসিতে তারা ছিল। আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের সাথে সম্পর্ক রাখা, বাংলাদেশের ভেতরে তাদের ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট এগুলো নেওয়া, সীমান্তে হত্যা করা এবং বাংলাদেশকে একটা করদ রাজ্যের মতো ট্রিট করা। এই জায়গা থেকে ভারত, আমার ধারণা, একটি সুযোগ খুঁজছিল বেরিয়ে আসার। অন্তর্বর্তী সরকারের সময় সেই সুযোগটি তারা পাচ্ছিল না। আর বিএনপির ব্যাপারে বলবো, বিএনপি একটা ভারত বিরোধী রাজনৈতিক দল হিসাবে অতীত থেকেই পরিচিত। আমার মনে হয় বর্তমান বিএনপি সরকার ভারত বিরোধী সরকার না, বর্তমান বিএনপি সরকার বাংলাদেশ পক্ষের সরকার। এবং সবার আগে বাংলাদেশের যদি আপনি প্রয়োগ দেখতে চান, আমার মনে হয় বিএনপির সামনে সুযোগ হচ্ছে ভারতের সাথে, যেখানে আপনি সম্মানজনক সহাবস্থান রেখে আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করবেন, পানির হিস্সা আদায় করবেন, সীমান্ত হত্যা বন্ধ করবেন, বাণিজ্য চুক্তিগুলো করবেন, এবং ভারত যেন সমান সুযোগ দুরাষ্ট্রের ভেতরে পায়। এটি আমি বলবো যে একটা প্রতিবেশীর সাথে বৈরী সম্পর্ক রাখার কোনো কারণ নেই। এবং ভারতের মতো একটি দেশ যাদের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং যাদের সাথে আমাদের সীমান্ত প্রায় 4000 কিলোমিটার, সেই জায়গাটিতে আমরা একে অন্যের সাথে বুঝে সামনের দিকে এগোতে পারি। কাজে আমার মনে হয় যে বিএনপিরও অতীতে বেশ কিছু রিমার্কেবল ভুল ছিল, যেগুলো ভারতীয় কূটনীতিকরা প্রায়ই বলেন। আপনি জানেন যে কোনো কোনো কূটনীতিক সাংঘাতিকভাবেই বিএনপি বিরোধী অবস্থান নিয়ে কথা বলেন। কিন্তু আমি বলবো, একটি দেশের জনগণ যখন একটা সরকারকে নির্বাচিত করে, এইরকম ম্যান্ডেট একটি সরকারকে অনেক সাহসী করতে পারে। সেই সাহসে বিএনপি যেন ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে এবং জনগণের হয়ে অধিকারগুলো আদায়ে মনোযোগী হয়। আমার হাতে সময় নেই, আপনি যদি 1.5 মিনিটে আমাকে যদি কিছু বলেন যে আসলে আশরাফ ভাই যেটা বললো যে ভারত বিরোধী একটা বিএনপি পরিচিত দল এবং সবসময় এন্টি ভারত পলিটিক্স করে থাকে, সেই জায়গা থেকে কথাটার সাথে এরকম ভাবে অ্যালাইন করবো না আমি কথাটার সাথে। আসলে ভারত বিরোধী না বিএনপি। আপনি দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে আশরাফ ভাই সেটা আবার ক্লারিফিকেশন করছে বাংলাদেশের পক্ষের। হ্যাঁ, বাংলাদেশ অবশ্যই, মানে আপনি যদি স্বাধীন বাংলাদেশের কোনো একটা রাজনৈতিক দল দেখেন, আওয়ামী লীগ সহ, সবচেয়ে বেশি বাংলাদেশের জন্য মানে যে ভালো কাজ করছে সবচেয়ে বিএনপি। সব যত ক্রাইসিস মুভমেন্ট আছে সব জায়গায় বিএনপি এগিয়ে এসেছে। সেটা স্বাধীনতার সময় থেকে শুরু করে আপনার আপনি 90-এর পর্যন্ত যে আন্দোলনগুলো হচ্ছে, আপনি দেখলেন এই আপনার এই সব গত 17 বছর আপনার ক্রমাগতভাবে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে বিএনপি, যার আউটকামটা এসে আমরা এই 24-এ পেয়েছি। সুতরাং বিএনপি হচ্ছে বাংলাদেশ, যদি আপনার বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন তো তাদেরকে এসেছিল, ভারত থেকেও তো এসেছিল বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন তো বিএনপি গ্রহণ করে নাই। সুতরাং বিএনপি আসলে একমাত্র বাংলাদেশ, তার জন্ম বাংলাদেশে এবং একমাত্র বাংলাদেশপন্থী দল, এবং বাংলাদেশকে একটা উন্নতি, সামগ্রিক উন্নতি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং বহির্বিশ্বে বাংলাদেশকে আপনার সবচেয়ে উন্নত করার জন্য একমাত্র বিএনপি হচ্ছে আমার মনে হচ্ছে যে পারফেক্ট দল। এবং ভারতের সাথে তারা সমতা ভিত্তিক, ভারত যেমন একটা দেশ, আমরাও একটা দেশ, তাদেরও কিছু চাহিদা থাকবে, আমাদেরও কিছু চাহিদা থাকবে, বাট এটা হতে হবে সমতার ভিত্তিতে। সেটাই আমি বলতেছি। আর বিএনপি ভারত বিরোধী না, বিএনপি হচ্ছে নিজের সার্বভৌমত্বকে সঠিক রেখে ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, অন্যদের সাথে সম্পর্ক, আমেরিকা বলেন, সবার সাথে এইভাবেই বিএনপি সম্পর্ক রাখবে। আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই। আশরাফ ভাই এবং সালাউদ্দিন রহমান রায়হান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।